সুস্থতা আল্লাহ তাআলার বড় এক নেয়ামত। অসুস্থ না হলে সুস্থতার মর্ম বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন। আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এটা ছিল সকালের নাস্তার আয়োজন। শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যে প্রেশারটা একেবারে ডাউন হয়ে গিয়েছে। এত প্রচুর পরিমাণে ঘাড় ব্যথা করছিল। তো ঘাড় ব্যথার কারণে ওইভাবে দেখা যায় আজকে রুটি বা অন্য কোনো কিছুর ঝামেলা করিনি। ভাবলাম যে একবারই দুপুরের জন্য আর কি ভাত, ডাল, আলু ভর্তা রান্না করে ফেলি। এতে করে দেখা যায় দুপুর পর্যন্ত আর রান্নাবান্নার ঝামেলাটা আমার থাকবে না। শরীর যতই অসুস্থ হোক না কেন, তবে রান্নাবান্না না করলে কি হয়েছে, সংসারের অন্যান্য যে কাজগুলো সেগুলো তো না করে থাকাই যায় না। অনেক দিন আগে পাতাকপিটা আনা হয়েছিল, তো অন্যান্য সবজি যদিও খাওয়া হয়ে গিয়েছে, এই সবজিটা আর কি এই কাটার জন্য খাওয়াও হচ্ছে না। তো শরীর খারাপ নিয়ে নাস্তা করে তারপর ভাবলাম যে এই সবজিটা আর কি কেটে বক্সে করে আলাদা করে রেখে দেই। তাহলে দেখা যাবে যে কাটাকাটির কাজটা হয়ে থাকলে যখন মন চায় চটজলদি করে রান্না করে খেয়ে নিতে পারবো। সামান্য কিছু পেঁয়াজের কলি ছিল, অনেকটা পেঁয়াজের কলি ছিল, নষ্ট হয়ে গিয়েছে। আর যতটুকু ভালো ছিল ততটুকু আমি কুটে নিয়েছি। সাথে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা এগুলো কাটাকাটি করে নিয়েছি। তো দুপুরে যেহেতু রান্নাবান্নাটা নেই, তো হাতে একটু সময় ছিল, তো ভাবলাম যে এই কাজগুলো করে ফেলি। আমার ঘাড় ব্যথা যদি একবার শুরু হয়, আসলে প্রেশারটা যদি একবার নেমে যায়, তাহলে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মনে হয় দুনিয়ার সব কিছু আমার কাছে উলটপালট লাগে। আমি জানি না হাই প্রেশার মানুষদের কেমন লাগে, তবে প্রেশার যদি নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেক খারাপ লাগা কাজ করে। তো তারপরও খারাপ লাগা সত্ত্বেও এই কাজগুলো আমি এখন হালকা পাতলা করে নিচ্ছি। আজকে কিন্তু আমি আমার ঘরের ফার্নিচার পরিষ্কার করা বা ওইভাবে ঘর মুছে নেওয়া এই কাজগুলো আজকে আর আমি করব না। যেদিন একেবারে আমার প্রেশারটা ডাউন হয়ে যায় সেদিন কিন্তু আমি যতদূর সম্ভব একদম সিম্পল কাজগুলো করে ফেলি। আর শরীর অসুস্থ নিয়ে আসলে এত কাজ করাও যায় না। তো ঝুড়িটা ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে আমার রান্নাঘরে যে পর্দাগুলো, এই পর্দাগুলো গতকাল ধুয়ে দিয়েছিলাম, যেহেতু শুকিয়ে গিয়েছে, তো ভাবলাম যে পর্দাগুলো এখন লাগিয়ে ফেলি। বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে একদিন আপু কমেন্ট করেছিল, এই যে আমি যে জামাটা গায়ে দেওয়া আর পর্দার কালার দুটোই কিন্তু সেম, মোটামুটি এক। তবে আপু বলতেছিল যে আপু তোমার জামার কালার আর ওই পর্দার কালারটা একেবারেই এক হয়ে গিয়েছে। তো আপুর উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ আপু, একেবারেই এক, তবে না, প্রিন্টটা কিন্তু একটু ভিন্ন আছে। এখানে জবার আপু গতকাল রাতে প্রায় 1 কেজি পরিমাণ বড়ই এনেছিল। তো ওই কি রাতের বেলা আনার পরই তারা 3 বাপ বেটি খেতে খেতে এই যে এই পরিমাণে বড়ই আছে। বড়ইগুলো আনার পর আমি অনেকবার বলছিলাম যে বড়ইগুলো ধুয়ে তারপরে খাও, তো বড়ইগুলো তারা আর ধুয়ে খায়নি। অনেকটা বড়ই আর কি জবার আপু বসে বসে খেয়েছে। তো দেখা যায় পুরুষ মানুষ ওইরকম, তো অলস পুরুষ মানুষগুলো কিন্তু তেমন কাজ করতেই চায় না। তো বসে বসে তার লুঙ্গির মধ্যে একটা করে বড়ই মুছে নিচ্ছিল আর ওইভাবে খেতেছিল। তো আমি মেয়েদেরকেও বললাম যে কিছু বড়ই ধুয়ে তারপর না হয় খাও। মেয়েগুলো বাবার দেখা দেখি সেম কাজগুলোই করেছে। তো খেতে খেতে যতটুকু বড়ই সকাল অবধি ছিল, তো সেই বড়ইগুলো ভাবলাম যে না, এগুলো ধুয়ে রেখে দেই। এখান থেকে মনে হয় 1টা না 2টা বড়ই আমি খেয়েছিলাম, আর বাকি সবগুলো বড়ই কিন্তু জবার আব্বুই খেয়েছিল। তো যেটা টক মিষ্টি ছিল সে বড়ইটা খেতে বেশি ভালো লাগছিল। আর যেগুলো একটু বড় বড় টাইপের ওই বড়ইগুলো কেমন যেন একটু পানসে ছিল। ফল ফ্রুটের এত দাম, এই বড়ইও কিন্তু প্রায় 180 টাকা কেজি। তো দুইবার জবার আব্বু এই বড়ই কিনতে গিয়ে কিন্তু ফিরে এসেছে এর আগে। তো আমি কালকে বললাম যে বড়ই দাম কমে গিয়েছে নাকি, এত বড়ই কিনে নিয়ে এসেছো? তো বলতেছে না তেমন একটা কমেনি, তবে খেতে মন চাইলো তাই দাম দিয়ে নিয়ে আসলাম। আর এখানে আমি অফ ক্যামেরাতে কিছু আর কি গুড় দিয়ে আর ইসবগুলের ভুসি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর কিছু আঙুর আর কমলা এগুলো আমি ছুলে নিয়েছি।
তো এই শরবতটা খেলে কিন্তু আমার প্রেশারটা একেবারে আবার আগের মতো ঠিক হয়ে যায়। আমি জানি না এই গুড়ের শরবতের মধ্যে কি আছে? আমার আপুরা বলবেন, যারা জানেন তারা বলবেন তো যে এই শরবতের মধ্যে আসলে কি এমন আছে যে আমি অন্তত প্রেশার ডাউন হয়ে গেলে এই শরবতটা খেলে অটোমেটিক্যালি আমার প্রেশারটা আবার ঠিক হয়ে যায়। তো এইখান থেকে আমি কিছু আঙ্গুর খাবো আর কমলা খাবো, তার সাথে ১ গ্লাস শরবত খাবো। খেয়ে হালকা কাজগুলো করে এরপর কিন্তু আমি বেড রেস্টে চলে যাব। গতকালকে কিন্তু আমি ভিটামিন ডি নিয়ে আমার অনেক আপুদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কখন থেকে কখন পর্যন্ত ভিটামিন ডিটা পাওয়া যায়। তো অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন যে একদম সকাল ১১টা থেকে দুপুর ১টা, অনেক আপুরা লিখেছেন দুপুর ২টা পর্যন্ত ভিটামিন ডিটা নাকি থাকে। তো আমার বড় মেয়েও বলতেছিল যে আম্মু বেলা ১১টা থেকে একদম দুপুর ১টা পর্যন্ত এটাই হচ্ছে ভিটামিন ডি। আর এই রোদটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের গায়ে লাগানো খুবই প্রয়োজন। এই রোদের না পাওয়ার কারণে কিন্তু দেখবেন যে অনেক আপু ভাইয়ারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তো যাই হোক, খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে। এখন থালা বাসনগুলো ধুয়ে নেই। ওইদিন আমি আর কি ফেসবুকে দেখতেছিলাম যে একটা ছেলে ভার্সিটিতে পড়ে, তবে তার ভিটামিন ডি এর অভাবে তার যে অসুখটা সে ভুক্তভোগী হয়েছে, এখন সে কোনো রোদের আলোতে যেতেই পারে না। রোদের আলোতে গেলে পৃথিবীর সবকিছু সে অন্ধকার দেখে। আর প্রতিদিন তাকে এত দামি দামি মেডিসিন আর কি নিতে হয়। আর রোদে গেলে তার সারা গায়ে দেখলাম যে কিছু মেডিসিন আছে, ওগুলো আর কি সারা গায়ে লোশনের মতো মাখিয়ে তারপর আর কি ওকে বাইরে বের হতে হয়। আর ভার্সিটিতে তো সে কোনো ক্লাস করতেই পারে না। তো পড়াশোনা বন্ধুদের কাছ থেকে কালেক্ট করে আর রাতের বেলা বসে বসে সেই পড়াগুলো আর কি পড়ে। তা আমারও কিন্তু যখন আমার ২ টা মেয়ে যেহেতু সিজারে, তো আমার জুই জবা যখন হয়েছিল তখনও কিন্তু ডাক্তাররা অলরেডি সিজার হওয়ার পরপরই তারা বলে দিয়েছিল যে বাচ্চাকে নিয়ে যেন অন্তত বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কমপক্ষে ১ ঘন্টা যেন রোদের আলো বাচ্চাদের গায়ে লাগাই। তো তখন আমি জানতে পারলাম যে আসলে ভিটামিন ডিটা কত কাজের আমাদের। তো আমরা বাসাবাড়িতে যারা থাকে একদম বদ্ধ ঘরে, তো সেখানেও দেখবেন কিন্তু আমাদের রোগবালাই অসুখ-বিসুখের অভাব নাই। তো আসলে যে কোনো পরিবেশে থাকি না কেন, রুমের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণে আলো, বাতাস এগুলো যদি না থাকে, তাহলেও দেখবেন একটা সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হতে সময় লাগে না। তো যাই হোক, এই তো আমি ওই থালা বাসন ধুয়ে আমি দুপুর দিকে কিন্তু রেস্টে ছিলাম। এরপর একেবারে সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি আর কি কিছু বিকেলের জন্য তো নুডলস স্যুপ রান্না করব। তার জন্য পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এখানে আমি নুডলস দিয়ে দিয়েছি আর গাজর দিয়ে দিয়েছি। সাথে সামান্য পরিমাণে তেল আর লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রেসিপি দেখে আমি রান্না করিনি বা এটা কোনো রেসিপি, এটা আমার মন গড়া একটা রেসিপি ছিল। তো হঠাৎ করে এভাবে আমার নুডলসটা আর কি খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম যে এভাবে একটু রান্না করে দেখি খেতে কেমন লাগে। তো ছোটো মেয়েটা বারবার বলতেছিল বিকেলবেলা যেন ওকে একটু ঝোল নুডলস আর কি রান্না করে দেই। তো ভাবলাম যে এইভাবে না হয় রান্না করি। আর এটা যেহেতু ঝাল নুডলস ছিল, তো এখানে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো আমার ইচ্ছে হচ্ছিল যে প্রচুর ঝাল করে তারপর আমি একটু নুডলস রান্না করি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব বেশ পরিমাণে। অর্ধেকটা বেলা শুয়ে থাকার পর খাওয়া-দাওয়া করে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার প্রেশারটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে। তো ওই যে বললাম না, গুড়ের শরবতটা খেলে কিন্তু আমার প্রেশারটা ঠিক হয়ে যায়। আসলে সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, এটা আমরা অসুস্থ না হলে কিন্তু কেউ বুঝতে পারি না। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না ঝামেলা করিনি। ওই যে সকালবেলা যা রান্না করেছিলাম, তো সেখান থেকে ডাল ছিল, ভাত ছিল, দুপুরে একটা ডিম ভাজি করে আর কি খেয়ে নিয়েছি। আর শরীর খারাপ হলে আমি কিন্তু রান্নাবান্নার ঝামেলা বা ঘরের অন্যান্য কাজ আমি কিন্তু কোনো কিছুই করি না। সেই দিনটা একেবারে আমি আমার নিজেকে সময় দেই। তো এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, তো ডিমটা দিয়ে দিলাম। আর এখানে স্যুপের প্যাকেটে যে মশলাটা ছিল আর কি, স্যুপ যে ছিল ওটা আমি কাঁচের জারে তুলে রেখেছিলাম। তো সেখান থেকে ২ চামচ দিয়ে দিলাম।
আর এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে বারবার বলতেছিল আমি কিন্তু এই নুডলসটা খাবো না, আমি এভাবে খেতে চাইনি। সে চেয়েছিল একদম সাদামাটাভাবে পানিটা ফুটিয়ে শুধু নুডলসের মশলা দিয়ে নুডলসটা ঝোল করে রান্না করে দিব, তাহলে সে খুশি হতো। তো আমি তাকে বললাম যে আজকে না হয় রান্না করেছি এভাবে খাও, আরেকদিন তোমাকে ওইভাবে রান্না করে দিব। তো দেখা যায় কি ওই ঝোল নুডলসটা খেতে খুবই পছন্দ করে, বড়জন আবার ওইভাবে খেতে চায় না। তো যার কারণে নুডলস রান্না করলে দেখা যায় এক মেয়ে খায় তো আরেক মেয়ে খায় না, এই হলো একটা অবস্থা। তো এখানে আমার নুডলস রান্নাটা শেষ, আর এখন আমি নুডলসটা বেড়ে নেব। তো এখানে এই যে নুডলস বাড়ার জন্য 3টা কাপ নিয়ে এসেছি। এখানে আমার ছোট বোন, আমি আর জুই, আমরা 3 জন খাবো। তো বড়জন ওই যে বললাম নুডলস এটা খাবে না, সে বারবার বলতেছিল যে এভাবে আমি ঝোল করে খাবো না, তুমি যদি তেল দিয়ে রান্না করতে তাহলে সেটা আমি খেতাম। তো তাকে বললাম যে তুমি অন্য কিছু খেয়ে নাও, সন্ধ্যায় নাস্তা হিসেবে এটা রান্না করেছি, এটা আজকে আমরাই খাই। নুডলসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু ওই যে চিকেনের একটা ফ্লেভার আসছিল। তো যাই হোক, আমি তো আমার মতো রান্না করলাম। তো এখানে কিন্তু অনেক সবজি দেওয়া যেত, পেঁয়াজের কলি দেওয়া যেত, ফুলকপি দেওয়া যেত, আবার চাইলে একটু পাতাকপিও দেওয়া যেত। তো শুধু গাজরটা দিয়ে আর কি রান্না করে নিয়েছি, আবার চাইলে একটু মটরশুঁটিও কিন্তু দেওয়া যেত। আসলে রান্না করে যে কোনো জিনিস একটু মজা করে খেতে চাইলে অনেকভাবে কিন্তু খাওয়া যায়। তো রান্নাটা শেষ, এর মধ্যে কারেন্ট চলে গিয়েছে টেবিলে খাবারটা নিতে নিতেই। তারপর আমরা অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। তো অফ ক্যামেরাতে খাওয়া দাওয়ার পর চাও কিন্তু খেয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটা আমি সুস্থ। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু একদম অবস্থা খারাপ ছিল, ঘাড়ে এত প্রচুর পরিমাণে ব্যথা ছিল, মনে হচ্ছিল যে দিন দুনিয়া কেমন যেন লাগছে আমার কাছে। তো এখানে মাছ ছিল দুপুরবেলা, তো ভর্তা, ডিম বা ডিম ভাজা দিয়ে খেয়েছি, ডাল ছিল। তো ভাবলাম যে রাতের বেলা না হয় কিছু একটা রান্না করি। আর ছোটো মেয়েটা বারবার বলতেছিল দুপুরবেলা যে আম্মু রাতের বেলা মাছ রান্না করে দিবা। তো অনেক দিন আগের এই মাছটা ফ্রিজে ছিল, তো ভাবলাম যে এই মাছটা নামিয়ে নেই, এটাই রান্না করে ফেলি। আর সকালবেলা যে কাটাকাটির কাজগুলো করা ছিল, যার কারণে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। এখানে এখন আমি তেলাপিয়া মাছটা ভুনা করে নিব আর বেগুন ভাজি করব। মা তার রুম থেকে কিছুটা তরকারি পাঠিয়ে দিয়েছে। তো যে তরকারিটা পাঠিয়ে দিয়েছে সেটা দিয়ে আমার আর জবার আব্বুর খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ভাবলাম যে মায়ের তরকারিটা আমি আর জবার আব্বু খাবো, আর আমি যেটা রান্না করছি এটা আমার 2 মেয়ে খাবে। তো মাছ ভুনা করে দিচ্ছি। আর কাটাকাটি করে রাখার কারণে কিন্তু এখন রান্নাটা খুব চটজলদি করে নিতে পারছি। আজকে না কাজ আর কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমি আমার প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, লাইক দেবার কথাটি। তো আমি জানি না এ পর্যন্ত আমার সাথে কারা আছেন, যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাচ্ছেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আপনি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই চুলাতে কিন্তু গ্যাস নেই, গ্যাসের যন্ত্রণায় কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো আমি কিন্তু একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর সবসময় আমি একটা কথাই বলি যে এই মুহূর্তে যদি জবার আব্বুর জবটা থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই এই বাসাটা ছেড়ে দিতাম। যেখানে গ্যাস আর বিদ্যুতের সমস্যা নেই সেখানে গিয়ে একটা বাসা নিয়ে নিতাম আর কি। এত যন্ত্রণা, এই যে সারাক্ষণ সিলিন্ডারের উপরে থাকা, এটা কিন্তু আমার জন্য প্রচুর লস। মাস শেষে এতগুলো টাকা ভাড়া দিয়ে তারপরে এই যে সিলিন্ডার ব্যবহার করা, তার মধ্যে কারেন্ট ঠিক মতো থাকে না। তো এগুলো কিন্তু একদম কষ্টের সীমাহীন কষ্ট। তো এই কষ্টের কিন্তু কোনো শেষ নেই। ঢাকা শহরে যতটা বছর থেকে এসেছি একদম শান্তিতে আর স্বস্তিতে থেকে এসেছি। এখানে আসার পর থেকে এই কারেন্ট আর গ্যাসের সমস্যায় একদম এতটা ভুক্তভোগী,
এখন আর ইচ্ছেই করে না যে এই এলাকাটার মধ্যে আর ওইভাবে বসবাস করি। তো কিছুই করার নেই, দেখি আল্লাহ পাক কতদিন রাখে। যখন এখান থেকে হয়তোবা আর আমার থাকার কোনো সিদ্ধান্ত থাকবে না, আল্লাহ পাক আমাকে এখানে আর রাখবে না, তখন ঠিকই চলে যাব। তো যাই হোক, আমি কিন্তু মাছটা ভুনা করে নিয়েছি। আর এই যে বেগুনগুলো ভাজা শেষ, সেটাই ছিল রাতের রান্না বান্না। তো সকাল থেকে রাত অবধি কি কি কাজ করলাম সেই ভিডিওটা কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করলাম অসুস্থ শরীর নিয়ে। তো মরিচ ভেজে নিচ্ছিলাম, আসলে বেগুন ভাজার সাথে মরিচ ভাজা না হলে আবার খেতে ভালো লাগে না। আর আমিও ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।